সমাপ্তি। ষষ্ঠ পরিচ্ছেদ। এই অপরাধী যুগল গৃহে ফিরিয়া আসিলে মা অত্যন্ত গম্ভীরভাবে রহিলেন, কোনো কথা কহিলেন না। কাহারও ব্যবহারের প্রতি এমন কোনো দোষারোপ করিলেন না যাহা সে স্খালন করিতে চেষ্টা করিতে পারে। এই নীরব অভিযোগ, নিস্তব্ধ অভিমান লৌহ ভারের মতো সমস্ত ঘরকন্যার উপর অটলভাবে চাপিয়া রহিল। অবশেষে অসহ্য হইয়া উঠিলে অপূর্ব আসিয়া কহিল, মা, কলেজ খুলেছে, এখন আমাকে আইন পড়তে যেতে হবে। মা উদাসীনভাবে কহিলেন, বউয়ের কি করবে? অপূর্ব কহিল, বউ এখানেই থাক। মা কহিলেন, না বাপু, কাজ নাই, তুমি তাকে তোমার সঙ্গেই নিয়ে যাও। সচরাচর মা অপূর্বকে তুই সম্ভাষণ করিয়া থাকেন। অপূর্ব অভিমান ক্ষুণ্ণ স্বরে কহিল, আচ্ছা। কলিকাতা যাইবার আয়োজন পড়িয়া গেল। যাইবার আগের রাত্রে অপূর্ব বিছানায় আসিয়া দেখিল মৃন্ময়ী কাঁদিতেছে। হঠাৎ তাহার মনে আঘাত লাগিল। মৃন্ময়ী, আমার সঙ্গে কলকাতায় যেতে তোমার ইচ্ছে করছে না? মৃন্ময়ী কহিল, না। অপূর্ব জিজ্ঞাসা করিল, তুমি আমাকে ভালোবাসো না? এ প্রশ্নের কোনো উত্তর পাইল না। অনেক সময় এই প্রশ্নটির উত্তর অতিশয় সহজ, কিন্তু আবার এক এক সময় ইহার মধ্যে মনস্তত্ত্ব ঘটিত এত জটিলতর সংস্রব থাকে যে বালিকার নিকট হইতে তাহার উত্তর প্রত্যাশা করা যায় না। অপূর্ব প্রশ্ন করিল, রাখালকে ছেড়ে যেতে তোমার মন কেমন করছে? মৃন্ময়ী অনায়াসে উত্তর করিল, হ্যাঁ। বালক রাখালের প্রতি এই বিয়ে পরীক্ষোত্তীর্ণ কৃতবিদ্য যুবকের সূচির মতো অতি সূক্ষ্ম অথচ অতি সুতীক্ষ্ণ ঈর্ষার উদয় হইল। কহিল, আমি অনেক কাল আর বাড়ি আসতে পাব না। এই সংবাদ সম্বন্ধে মৃন্ময়ীর কোনো বক্তব্য ছিল না। বোধ হয় 2 বৎসর কিংবা তারও বেশি হতে পারে। মৃন্ময়ী আদেশ করিল, তুমি ফিরে আসবার সময় রাখালের জন্য একটা 3 মুখো রাজাসের ছুরি কিনে নিয়ে এসো। অপূর্ব শয়ান অবস্থা হইতে ঈষৎ উত্থিত হইয়া কহিল, তুমি তাহলে এইখানেই থাকবে? মৃন্ময়ী কহিল, হ্যাঁ, আমি মায়ের কাছে গিয়ে থাকব। অপূর্ব নিঃশ্বাস ফেলিয়া কহিল, আচ্ছা, তাই হোক। যতদিন না তুমি আমাকে আসবার জন্য চিঠি লিখবে, আমি আসব না। খুব খুশি হলে
মৃন্ময়ী এ প্রশ্নের উত্তর দেওয়া বাহুল্য বোধ করিয়া ঘুমাইতে লাগিল। কিন্তু অপূর্বর ঘুম হইল না। বালিশ উঁচু করিয়া ঠেসান দিয়া বসিয়া রহিল। অনেক রাত্রে হঠাৎ চাঁদ উঠিয়া চাঁদের আলো বিছানার উপর আসিয়া পড়িল। অপূর্ব সেই আলোকে মৃন্ময়ীর দিকে চাহিয়া দেখিল। চাহিয়া চাহিয়া মনে হইল যেন রাজকন্যাকে কে রূপার কাঠি ছোঁয়াইয়া অচেতন করিয়া রাখিয়া গিয়াছে। একবার কেবল সোনার কাঠি পাইলেই এই নিদ্রিত আত্মাটিকে জাগাইয়া তুলিয়া মালা বদল করিয়া লওয়া যায়। রূপার কাঠি হাস্য, আর সোনার কাঠি অশ্রু জল। ভোরের বেলায় অপূর্ব মৃন্ময়ীকে জাগাইয়া দিল। মৃন্ময়ী, মৃন্ময়ী, আমার যাইবার সময় হইয়াছে, চলো তোমাকে তোমার মার বাড়ি রাখিয়া আসি। মৃন্ময়ী শয্যা ত্যাগ করিয়া উঠিয়া দাঁড়াইলে অপূর্ব তাহার দুই হাত ধরিয়া কহিল, এখন আমার একটি প্রার্থনা আছে। আমি অনেক সময় তোমার অনেক সাহায্য করিয়াছি, আজ যাইবার সময় তাহার একটি পুরস্কার দিবে। মৃন্ময়ী বিস্মিত হইয়া কহিল, কি? অপূর্ব কহিল, তুমি ইচ্ছা করিয়া ভালোবাসিয়া আমাকে একটি চুম্বন দাও। অপূর্বর এই অদ্ভুত প্রার্থনা এবং গম্ভীর মুখভাব দেখিয়া মৃন্ময়ী হাসিয়া উঠিল। হাস্য সংবরণ করিয়া মুখ বাড়াইয়া চুম্বন করিতে উদ্যত হইল। কাছাকাছি গিয়া আর পারিল না, খিলখিল করিয়া হাসিয়া উঠিল। এমন দুইবার চেষ্টা করিয়া অবশেষে নিরস্ত্র হইয়া মুখে কাপড় দিয়া হাসিতে লাগিল। শাসনোচ্ছলে অপূর্ব তাহার কর্ণমূল ধরিয়া নাড়িয়া দিল। অপূর্বর বড় কঠিন পণ, দস্যুবৃত্তি করিয়া কাড়িয়া লুটিয়া লওয়া সে আত্মাবমাননা মনে করে। সে দেবতার ন্যায় সগৌরবে থাকিয়া স্বেচ্ছান্বিত উপহার চায়, নিজের হাতে কিছুই তুলিয়া লইবে না। মৃন্ময়ী আর হাসিল না। তাহাকে প্রত্যুষের আলোকে নির্জন পথ দিয়া তাহার মার বাড়ি রাখিয়া অপূর্ব গৃহে আসিয়া মাতাকে কহিল, ভাবিয়া দেখিলাম বউকে আমার সঙ্গে কলকাতায় লইয়া গেলে আমার পড়াশুনোর ব্যাঘাত হইবে। সেখানে উহারও কেহ সঙ্গিনী নাই। তুমি তো তাহাকে এ বাড়িতে রাখিতে চাও না, আমি তাই তাহার মার বাড়িতে রাখিয়া আসিলাম। সুগভীর অভিমানের মধ্যে মাতা পুত্রের বিচ্ছেদ হইল।